আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনারা অনেকেই ভিডিওতে রিকোয়েস্ট করেছেন আমাকে থাইরয়েড এবং পিসিওডি নিয়ে কিছু বলার জন্য, কিভাবে আপনি লাইফস্টাইল মেনটেন করবেন বা কিভাবে আপনারা ওজন কমাবেন। আচ্ছা, পিসিওডি নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। আর এখন আমি কথা বলছি থাইরয়েডের সমস্যা নিয়ে। থাইরয়েডের সমস্যা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে থাইরয়েড হরমোন যদি কম পরিমাণে তৈরি হয় তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। আর যেটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে হরমোনটা তৈরি হলে তাকে হচ্ছে হাইপার থাইরয়েডিজম বলে। সাধারণত দেখা যায় যে যাদের বডিতে হচ্ছে হরমোনটা কম তৈরি হচ্ছে, থাইরয়েড হরমোনটা কম তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হয়। এবং এই ক্ষেত্রে কি হয়, আপনার পরীক্ষা করলে টিএসএইচ লেভেলটা হচ্ছে বাড়তি থাকে এবং FT4 কম থাকতে পারে, নর্মাল লেভেলেও থাকতে পারে। এসব পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ওজন বাড়তে থাকে এবং শরীরে অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, ঘুম ঘুম ভাব এগুলা লেগে থাকে। এসব পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই কমপ্লেন করে থাকেন, আমি কিছুই খাচ্ছি না, বা হচ্ছে আমি পানি খেলেও ওজন বেড়ে যাচ্ছে, বা আমি অনেক চেষ্টা করেও ওজন কমাতে পারছি না। যদি আপনাদের ক্ষেত্রে এমন হয়ে থাকে যে আপনারা অনেক ট্রাই করেও ওজন কমাতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা থাইরয়েড হরমোনটা টেস্ট করে নিতে পারেন। তবে আমাদের যে লাইফস্টাইল বা আমরা যেভাবে বলে থাকি, যেভাবে লাইফস্টাইলটা মেনটেন করতে বলি, এক্ষেত্রে কিন্তু হাইপোথাইরয়েডিজম থাকলেও ওজন কমানো কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না। কারণ আমরা তো শুধুমাত্র ডায়েট করতে বলি না, আমরা পুরোপুরি একটা লাইফস্টাইল মেনটেন করতে বলি, যেখানে হচ্ছে পুরা বডিতেই হরমোনাল ইমব্যালেন্স থাকলে সেটা ব্যালেন্সে চলে আসে। যখন আমরা অতিরিক্ত পরিমাণে কার্বস বা সুগার জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাবার খেতে নিষেধ করি, তখন ইনসুলিনের পরিমাণটা বডিতে কমে যায়। ইনসুলিনের পরিমাণটা বডিতে কমে গেলে এই হরমোনটা কি করে, ইনসুলিনের উপস্থিতিতে চর্বিকে জমাতে শুরু করে। আর যেহেতু হচ্ছে চর্বি জমাতে শুরু করে, আপনি যদি বারবার খান, বেশি বেশি খান, যতবার খাবেন এবং সেটা যদি শর্করা জাতীয় খাবার হয়, তাহলে ইনসুলিন আসতে থাকে এবং সেই ইনসুলিন অল্প পরিমাণে শক্তিতে পুষ্টি উপাদানগুলোকে পরিণত করে বাকিটা হচ্ছে চর্বি আকারে জমা করতে থাকে। কিন্তু আপনি যখন একটা পূর্ণাঙ্গ লাইফস্টাইল মেনে চলবেন, যখন চর্বি জাতীয় খাবারটা আপনি বাড়িয়ে খাবেন এবং সিম্পল কার্ব যেটা হচ্ছে ফল, তারপরে হচ্ছে সাদা ভাত, সাদা রুটি, এগুলা দুধ, এগুলা যখন আপনি বন্ধ করবেন, তখন কিন্তু বডিতে ইনসুলিনের যে পরিমাণটা, মাত্রাটা, এটা কমে আসবে। ইনসুলিনের পরিমাণটা কমে আসলে তখন, আর যদি মডারেট পরিমাণে প্রোটিন খাওয়া হয়, যেমন হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা সবুজ শাক সবজি থেকে আসে, তার সাথে যদি আপনি মডারেট পরিমাণে প্রোটিন খান এবং ভালো চর্বি বাড়িয়ে খান, সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ইনসুলিন আসার সুযোগ হয় না। মানে বাফার সিস্টেমটা মেনটেন করে যদি খাওয়া হয়, সেই ক্ষেত্রে অতিরিক্ত ইনসুলিনটা আসতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে ওজন কমানো খুব ইজিলি সম্ভব হয়। আর যেহেতু পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছেন এবং ভালো চর্বিটা বাড়িয়ে খাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার এনার্জিরও ঘাটতি থাকে না, যেহেতু আপনার কার্বোহাইড্রেট থেকে যেই পরিমাণ শক্তি তৈরি হয়, মোটামুটি একই পরিমাণ ফ্যাট বা চর্বি থেকে দেখা গেছে দ্বিগুণ পরিমাণে বা তার চাইতেও বেশি পরিমাণে শক্তি তৈরি হয়। এই জন্য ভালো চর্বিটা খেলে আপনার এনার্জি যেমন বেশি বৃদ্ধি পায় এবং হচ্ছে সাথে সাথে দেখা যায় যে আপনার হরমোনাল ইমব্যালেন্স থাকলেও সেটা অটোফেজি প্রক্রিয়ায় দূর হয়ে যায়। হরমোনাল ব্যালেন্স আনার জন্য আপনাকে প্রথমে খাবার নির্বাচনে সচেতন হতে হবে।
আমরা সাধারণত যে খাবারগুলা খেতে বলি যেমন হচ্ছে মাছ, মাংস, ডিম, শাক, সবজি, সালাদ, বাদাম, ঘি, শসা, টমেটো, এগুলা হচ্ছে আপনি খাবেন। সাথে হচ্ছে বাদামের মধ্যে যেমন যদি পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আখরোট বা ওয়ালনাট, তারপর হচ্ছে কাঠ বাদাম, পিকান নাট, পাইন নাট, আর হচ্ছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর খাঁটি ঘি খাওয়ার চেষ্টা করবেন। আর যখন এগুলো আপনি খাবেন তখন কিন্তু আপনার বডিতে ইনসুলিনের পরিমাণ কমে যাওয়ার কারণে আপনার ব্রেইন চিনতে পারবে, ব্রেইনটা বুঝতে পারবে যে আমার বডিতে অলরেডি অনেক পরিমাণে সঞ্চিত আছে চর্বি। আপনি যখন ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট করেন, যখন আপনি ক্যালোরি কমিয়ে খান, তখন বডিতে একটা আলাদা অন্য ধরনের রেসপন্স তৈরি হয়। যেমন বডি মনে করে যে হয়তো বাইরে দুর্ভিক্ষ চলছে, তখন বডিতে কি করে শুধু ভাইটাল অর্গানগুলোর জন্য সাপ্লাই রাখে, কিন্তু বাড়তি যে শক্তি সেটা তৈরি করে না। ধরেন আপনি 4000 ক্যালোরি খাবার খেয়ে অভ্যস্ত, যেহেতু যদি ওজন বেশি থাকে, যেমন 100 কেজি ওজন যাদের আছে, তারা যদি আপনি সাধারণত 4000 কিলো ক্যালোরি খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যখন ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট খাবেন 2000 ক্যালোরিতে যদি কমিয়ে নিয়ে আসেন, তখন কিন্তু সেটা ফাস্টিং হয় না, সেটা হয় স্টারভেশন। মানে হচ্ছে যে বডি মনে করে বাইরে হয়তোবা খাবার দাবারের সংকট তৈরি হয়েছে, তখন কি করে অতটুকু খাবার থেকেই আবার সেটা বডি স্টোর করতে শুরু করে। এটা কিন্তু আসলে ছিল একটা ভালো মেকানিজম, যাতে দুর্ভিক্ষের সময়তেও মানে খাবার দাবারের ঘাটতি হলেও যাতে মানুষ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এই জন্য। কিন্তু আমরা তো আসলে দুর্ভিক্ষর জন্য খাবারটা কমিয়ে খাচ্ছি না, আমাদের তো আসলে বডিতে অতিরিক্ত ফ্যাট জমানোর প্রয়োজন নেই। আমরা চাচ্ছি বডির জমানো যে চর্বিটা আছে সেটা হচ্ছে ঝরিয়ে আমরা স্লিম হতে চাচ্ছি, বা মেদ ঝরাতে চাচ্ছি, বা ওজন কমাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট করে তেমন একটা উপকার পাচ্ছি না। আমরা যদি 2000 ক্যালোরি ডায়েট খেয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে 1000 ক্যালোরি ভাইটাল অর্গান গুলাতে শক্তি হিসেবে সাপ্লাই দিবে, এবং বাকি 1000 ক্যালোরি আবার সেটা চর্বি আকারে জমা করবে। ফলে 100 কেজি থেকে প্রথমত আপনি 5-10 কেজি কমাতে পারলেও পরবর্তীতে আপনার এনার্জি থাকবে না, কারণ হচ্ছে যেহেতু মানে বাইরের শক্তি উৎপাদনে বডি যেহেতু বেজাল মেটাবলিক রেটটা কমিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনার শক্তিটা কমে যাবে, এনার্জি কমে যাবে, শরীর আরো অনেক বেশি দুর্বল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডায়েটটা বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। এই জন্য আমরা যে খাবারের সাজেশন দিয়ে থাকি সেটা হচ্ছে আপনাকে মেনটেন করে চলতে হবে, যাতে কার্বোহাইড্রেট সেটা সবুজ শাকসবজি থেকে আসে এবং সেটা যেন আপনার 10% থাকে। আর মডারেট অ্যামাউন্টে প্রোটিন খাবেন, যেমন হচ্ছে 20%। আর সাথে খাবেন ভালো ফ্যাট। শাকসবজিটা চেষ্টা করবেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে মিক্স করে খেতে, তাহলে হচ্ছে একটা ভালো ফলাফল তৈরি হবে। আর এগুলা যখন আপনি করতে থাকবেন, তখন ক্ষুধাটা যখন কমে আসবে তখন আপনি ফাস্টিং করবেন। ফাস্টিং করলে অটোফেজি প্রক্রিয়ায় যেখানে হচ্ছে আপনার হরমোন তৈরি হতো, সেই কোষগুলা যেমন ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, অটোফেজি প্রক্রিয়ায় সেই কোষগুলো পুনরায় আবার নতুন করে কোষ ভক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে তৈরি হবে, এবং সেখানে ডিফেক্টিভ কোষ থেকে পুনরায় ভালো সেল তৈরি হবে, যেগুলো হচ্ছে ভালো পরিমাণে হরমোন তৈরি করতে পারবে। আমি অনেকগুলো পেশেন্ট পেয়েছি যাদের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট আছে, এমনও হয়েছে যে থাইরয়েডের যে হরমোন সেটা পুরোপুরি নেওয়া বন্ধ করতে পেরেছে। তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ডক্টরের পরামর্শ ব্যতীত আপনারা কখনোই ওষুধগুলো বন্ধ করবেন না। প্রথমত আপনারা লাইফস্টাইল মেনটেন করে ওজনটাকে কমিয়ে নিয়ে আসুন, যাতে করে আপনার ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়বে এবং হরমোনাল ব্যালেন্সে চলে আসবে। যখন হরমোনাল ব্যালেন্সে চলে আসবে আপনার TSH লেভেল অটোমেটিক কমে যাবে।
যখন আপনার কমে আসবে আপনি ধীরে ধীরে ওষুধগুলা বিশেষজ্ঞ পরামর্শের সাহায্যে কমিয়ে নিয়ে আসবেন। সাপোজ আপনি যদি 100 পাওয়ারের থাইরক্সিন বা থাইরক্স বা থাইরিন নামে ওষুধগুলো খেয়ে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি 50-এ নিয়ে আসলেন। এরপরে আরো ভালোভাবে মানার পর দেখা যায় যে আপনি 25-এ নিয়ে আসলেন। এভাবে ট্যাপারিং করতে পারবেন বিশেষজ্ঞ পরামর্শের সাহায্যে। এবং কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে অল্প ডোজে আপনার লাগতে পারে, কিন্তু যারা খুব ভালো পরিমাণে মেনে চলতে পারে পুরোপুরি লাইফস্টাইল, যেমন খাবার দাবার মানবে, সকাল সকাল ঘুমাতে যাবে, 9টা-10টার দিকে ঘুমাতে যাবে, সাউন্ড স্লিপ হবে, ভালো মতো এক্সারসাইজ করবে, এগুলো মেনটেন করবে, এবং গায়ে বিশেষত গলায় রোদ লাগাতে হবে। এবং টুথপেস্টের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে যারা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট তাদের ক্ষেত্রে নর্মাল যে ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট আছে এটা ব্যবহার না করে অর্গানিক টুথপেস্ট ব্যবহার করার জন্য। কারণ যে আপনার নর্মাল টুথপেস্টে যদি ফ্লুরাইড থেকে থাকে সেটা আপনার বডিতে যে আয়োডিন থাকে সেই আয়োডিনটাকে রিপ্লেস করে দেয়। আয়োডিনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে থাইরয়েড পেশেন্টের জন্য বা হাইপোথাইরয়েডিজম হওয়ার জন্য। এই জন্য এইসব বিষয়গুলোও আপনারা খেয়াল রাখবেন। তো পরিপূর্ণভাবে মানতে পারলে ধীরে ধীরে কিন্তু ওষুধ ছেড়ে দেওয়া সম্ভব। আর যদি একান্তই না ছাড়তে পারেন সেক্ষেত্রে হয়তোবা অল্প ডোজে আপনাকে চালিয়ে যেতে হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কতটুকু লাইফস্টাইল মানতে পারছেন বা কিভাবে মানতে পারছেন। আর এটা আপনাকে একটু চেক করে নিতে হবে যে আপনার হরমোনাল লেভেলটা কতটুকু পরিমাণে আছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে পিসিওডি নিয়ে আমি বলবো। আসসালামু আলাইকুম।